শুভ সকাল। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? তো ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মোনা কেমন আছো? স্লিহা, সকলে জয়েন করুক, আমরা তারপর আমাদের আজকে লেকচারটা শুরু করব। হ্যাঁ, আমরা তোমাদের প্রথম সাময়িকী যে পরীক্ষা ছিল সেখানে তোমাদের 3 আর 4 অধ্যায়টা নিয়ে আলোচনা করা হয়েছিল, মনে আছে? মিস তাহলে আমরা 3-4টা এখন স্কিপ করে 5-এ চলে ভালো হবে। মানে যে অধ্যায়গুলো তোমাদেরকে আমি তোমাদের সাথে আলোচনা করা হয়নি সেই অধ্যায়গুলো নিয়ে পরপর আলোচনা করব, ঠিক আছে? তাহলে আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হলো রাসায়নিক বন্ধন। যেহেতু আমরা গত যে এক্সামটা ছিল সেখানে আমরা 3 আর 4-এর উপরে অলরেডি আমাদের পড়া হয়েছে, তাহলে আমরা আজকে রাসায়নিক বন্ধন অর্থাৎ পঞ্চম যে অধ্যায়টা রয়েছে সেটা নিয়েই আলোচনা করব। কারণ তোমাদের পুরো সিলেবাসের উপর এবার পরীক্ষা হবে, তাহলে তোমাদের যে বিষয়গুলো তোমাদের মনে হবে যে বিষয়টা আমরা কম বুঝেছি সেটা আমাকে বলবে যে টিচার আগে আমাদেরকে এই অধ্যায়টা নিয়ে আলোচনা করুন, ঠিক আছে? তাহলে আমরা আজকে যে বিষয়টা পাঠ করছি সেটা হলো রাসায়নিক বন্ধন, অর্থাৎ পঞ্চম অধ্যায়ের রাসায়নিক বন্ধন যে অধ্যায়টা রয়েছে আমরা আজকে আমাদের পাঠটা সেটা দিয়েই শুরু করব। সেটার মধ্যে আমরা যে বিষয়টা প্রথমেই দেখতে পাবো সেটা হলো যোজ্যতা ইলেকট্রন। রাসায়নিক বন্ধনের মধ্যে আমরা যে বিষয়টা পাঠের আমাদের প্রথমেই যে টপিকটা রয়েছে সেটা হলো যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন কাকে বলে? আমরা জানি কি কোন একটা মৌলের মধ্যে, অর্থাৎ কোন মৌলের সর্বশেষ যে প্রধান শক্তি স্তর রয়েছে, আমরা জানি একটা মৌলকে যখন আমরা ইলেকট্রন বিন্যাস করতে যাই প্রথম শক্তি স্তরে, দ্বিতীয় শক্তি স্তরে, এভাবে করে আমরা কয়েকটা শক্তি স্তর দিয়ে কিন্তু ইলেকট্রনগুলোকে প্রকাশ করি যে প্রথম শক্তি স্তরে 2টা, পরবর্তীতে 8টি বা 7টি যতটি হবে পারমাণবিক সংখ্যা অনুসারে আমরা ইলেকট্রন বিন্যাসটা করে থাকি। কোন একটা মৌলের সর্বশেষ প্রধান শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যাকে বলা হবে সেই মৌলের যোজ্যতা ইলেকট্রন। তাহলে তোমরা কি সকলে যোজ্যতা ইলেকট্রন সম্পর্কে জানো? আমরা যোজ্যতা ইলেকট্রন কাকে বলবো? যোজ্যতা ইলেকট্রন কাকে বলে? কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ থাকে তাকে মানে সেই সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা যোজ্যতা বলা হয়। ইলেকট্রন বলে। তাহলে আমরা যদি উদাহরণের সাহায্যে দেখতে যাই যে পটাশিয়াম এবং অক্সিজেন, আমরা জানি পটাশিয়াম হলো 19 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে পটাশিয়াম পরমাণুটা রয়েছে তার ইলেকট্রন বিন্যাস যদি আমরা খেয়াল করতে যাই, যে পটাশিয়ামের প্রথম শক্তি ইলেকট্রন বিন্যাসটা বলতে পারবে? পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয়? প্রথম শক্তি স্তরে কতটি, দ্বিতীয়, তৃতীয়? প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন হবে? 2টি, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1। অর্থাৎ এভাবে করে আমরা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি অঙ্কন করতে যাই আমরা দেখব সর্বশেষ শক্তি স্তরে কি রয়েছে, একটা ইলেকট্রন অতিরিক্ত রয়েছে, অর্থাৎ অষ্টক পূর্ণ হওয়ার পরও তাদের মধ্যে একটা ইলেকট্রন অতিরিক্ত রয়ে গিয়েছে। তাহলে সে চাইলে যার কাছে ইলেকট্রন কম রয়েছে, অর্থাৎ একটা স্থিতিশীল নিষ্ক্রিয় গ্যাস, আমরা জানি যে কোনো মোলের একটা টেন্ডেন্সি থাকে যে সে সবসময় নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসটা অর্জন করতে চায়। সেই ক্ষেত্রে পটাশিয়াম তার অতিরিক্ত যে একটা ইলেকট্রন রয়েছে অষ্টকপূর্ণ হওয়ার পর সে ইলেকট্রনটা দান করতে পারে। তেমনই আমরা একটা মৌল খুঁজে নিতে পারি যেমন অক্সিজেন। অক্সিজেন ইলেকট্রন বিন্যাস আমরা কি দেখতে পাই, কয়টা ইলেকট্রন রয়েছে? অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা বলো। 1s2, 2s2, 2p4। হ্যাঁ, 1s2, 2s2, 2p4 সর্বশেষ শক্তি স্তরে আমরা দেখতে পারি 6টা ইলেকট্রন রয়েছে। এই যে পটাশিয়ামের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে 1টি এবং অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে 6টি। এই যে লাস্টের যে সংখ্যাটা সেই সংখ্যাটাকে আমরা মূলত কি বলবো, যোজ্যতা ইলেকট্রন বলবো। তাহলে অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কত? অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন 4 হবে। যদি আমরা 6 না? হ্যাঁ 6 হবে। ইলেকট্রন বিন্যাস আমরা জানি প্রথম শক্তি স্তরে 2টা দেওয়া যাবে, পরবর্তীতে
8টি দেওয়া যায়, এখানে আর অবশিষ্ট রয়েছে 6টি, সেক্ষেত্রে 6টা যদি দিই সর্বশেষ শক্তি স্তরে 6টা ইলেকট্রন অক্সিজেনের ক্ষেত্রে থাকবে, এটাই হলো তার যোজ্যতা ইলেকট্রন। আর পটাশিয়ামের ক্ষেত্রে পটাশিয়াম সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে সেটা বলো, বা এর যোজ্যতা ইলেকট্রন কত? আমাদের পারমাণবিক সংখ্যা ইলেকট্রন বিন্যাস খুব ভালো করে কিন্তু রপ্ত করতে হবে এই বিষয়টা, যে আমাদের বলার সাথে সাথে আমাদের আনসারটা দিতে হবে। পটাশিয়ামে আমি একটু আগেও বলেছিলাম সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন রয়েছে। তোমরা একটু শক্তি ক্রমটা খেয়াল করো, শক্তি ক্রমটা পড়ে বলতে পারবে যে কয়টা ইলেকট্রন থাকতে পারে পটাশিয়ামের শক্তি স্তরগুলোতে। পটাশিয়ামে 6টা। পটাশিয়ামের 6টা। আমি পটাশিয়ামের একটু ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 4s1, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে আমরা দেখতে পাবো যে একটা ইলেকট্রন থাকবে, অর্থাৎ এটাই হলো পটাশিয়ামের যোজ্যতা ইলেকট্রন। আর স্ক্রিনে কি দেখতে পাচ্ছ 7 প্রোটন এবং 7 নিউট্রন বিশিষ্ট কোন মৌলটি? এটা কোন মৌলকে বোঝাচ্ছে? আমরা 7 সংখ্যা বিশিষ্ট প্রোটন সংখ্যা বিশিষ্ট কোন মৌলকে জানি? 7 নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? কিসের মিস আবার একটু বলেন। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7। তাহলে আমরা বুঝছি এখানে যে 7 প্রোটন বা 7 নিউট্রন বিশিষ্ট যে মৌলটা আমাদেরকে আইডেন্টিফাই করতে বলছে সেটা হলো একটা নাইট্রোজেন মৌলের ইলেকট্রন বিন্যাস দেখানো হয়েছে, অর্থাৎ তার প্রথম শক্তি স্তরে থাকবে 2টি এবং পরবর্তী যে দ্বিতীয় শক্তি স্তর রয়েছে সেখানে 5টা ইলেকট্রন দিলে আমরা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা আঁকতে পারবো। আর এর পাশে যে চিত্রটা দেখতে পাচ্ছ সেটা হলো কি 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কোন মৌলটাকে বোঝাচ্ছে? ক্যালসিয়াম। আমরা জানি ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 20। যদি আমরা এদের শক্তি স্তরটা অঙ্কন করতে যাই, চিত্রগুলো একটু ভালো করে খেয়াল করো, তোমরা কখনো যদি চিত্র আঁকো পেন্সিল দিয়ে কম্পাসের সাহায্যে খুব সুন্দর করে এভাবে করে চিত্রগুলো এঁকে দিবে, তারপরে ব্যাখ্যাটা দিবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হলো 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস দেওয়া হয়েছে। প্রথম শক্তি স্তরে 2টি, পরবর্তী শক্তি স্তরে 8টি, এর পরবর্তীতে তৃতীয় শক্তি স্তরেও দেখতে পাচ্ছি 8টি এবং সর্বশেষ শক্তি স্তরে দেখতে পাচ্ছি কয়টা আছে? 2টি ইলেকট্রন রয়েছে। তাহলে আমরা কি বলতে পারবো ক্যালসিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত? ক্যালসিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত? 2টি, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরের যে ইলেকট্রন সংখ্যা, টোটাল ইলেকট্রন সংখ্যাকে বলা হবে তার যোজ্যতা ইলেকট্রন, মানে ক্যালসিয়ামের যোজ্যতা ইলেকট্রন হলো 2। এভাবে করে তোমরা কখনো যদি বলা হয় এই চিত্র সহকারে যোজ্যতা ইলেকট্রনটা ব্যাখ্যা করে, এভাবে করে তোমরা ব্যাখ্যা করে দিবে। এর পরবর্তীতে দেখো এটা কি দেখতে পাচ্ছ স্ক্রিনে? এর আগেও দেখোনি? দেখছিলাম কিন্তু আবার চলে গেছে। আচ্ছা আমি আবার দিচ্ছি তাহলে। এবার দেখতে পাচ্ছ নাকি দেখো। এবার কি দেখা যাচ্ছে? আসছে, হ্যাঁ আসছে। ওকে, আমরা তাহলে এখানে কি দেখতে পাচ্ছি স্ক্রিনে? এটা কার ইলেকট্রন বিন্যাস? হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস। আমরা জানি হিলিয়াম হলো 2 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটা মৌল হলো হিলিয়াম। হিলিয়ামকে আবার কি নামে আমরা জানি? এটা হলো এক ধরনের নিষ্ক্রিয় গ্যাস, অর্থাৎ সে তার ইলেকট্রন শেয়ার করার প্রয়োজন হয় না, সে তার ইলেকট্রনটা কাউকে দান করে না, আবার কারো থেকে গ্রহণ করে না, অর্থাৎ একটা স্থিতিশীল অবস্থায় তারা থাকে ইলেকট্রন হিলিয়াম, সে কারণে হলো একটা নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়ামের ইলেকট্রন হলো 2। এর পরবর্তীতে দেখো কি দেখা হয়েছে এখানে, কি দেখতে পাচ্ছ? নিয়ন। এটাও আরেক ধরনের নিষ্ক্রিয় গ্যাস, অর্থাৎ তার প্রথম শক্তি স্তরে 2টি এবং দ্বিতীয় শক্তি স্তরে দেখতে পাচ্ছি 8টি, অর্থাৎ অষ্টকপূর্ণ রয়েছে। তাহলে এও অষ্টকপূর্ণ হওয়ার কারণ কি? এরা স্থিতিশীল অবস্থায় আছে, যার কারণে নিয়নকে আমরা নিষ্ক্রিয় গ্যাস বলে থাকি। এর পরবর্তীতে দেখো নিষ্ক্রিয় গ্যাস এবং এর স্থিতিশীলতা। তোমরা কি সকল মানে নিষ্ক্রিয় গ্যাস সবগুলোর নাম জানো? হ্যাঁ একটু বলো তো যদি জানো। নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে কি হিলিয়াম,
নিয়ন, আর্গন, ট্যানন, রেডন, তারপরে হাত দিতে ভুলে গেছি। হ্যাঁ, মাঝখানে একটা বলা হয়নি সে, হ্যাঁ ক্রিপ্টন, এটা হলো 36। ক্রিপ্টন। হ্যাঁ ক্রিপ্টন। আমরা জানি কয়টা আছে টোটাল? 6টি। আমরা ইলেকট্রন 6টি। বিন্যাস সম্পর্কে জেনেছি, নিষ্ক্রিয় গ্যাস সম্পর্কে, যেটা 18 নম্বর গ্রুপে অবস্থিত পর্যায় সারণী। সেখানে আমরা দেখতে পাবো, একটু ভালো করে খেয়াল করে স্ক্রিনে আমি এখানে দেখাচ্ছি এদের ইলেকট্রন বিন্যাসটা। কয়টি রয়েছে টোটাল? 6টি। আমরা 6টি নিষ্ক্রিয় গ্যাসের 6টি। কথা জানি, সেটা হলো হিলিয়াম, নিয়ন, আর্গন, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, ক্রিপ্টন, ট্যানন, জেনন, রেডন। ব্রেটন। তাহলে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি বলা হয় হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস বলো, সেটা পারমাণবিক সংখ্যা হলো 2, অর্থাৎ 1s2, অর্থাৎ তার ইলেকট্রনটা যাবে 1s। কোথায়? 1s এ, 1s2। নিয়নে, হ্যাঁ, নিয়নের ইলেকট্রন বিন্যাসটা বলো। এখানে 1s2, 2s2, 2p6। 2p6। এখানেও সেও একটু খেয়াল করো, এখানে বোল্ড হরফে দেওয়া হয়েছে, যেমন হিলিয়ামের 1s2টা ভালো করে দেওয়া হয়েছে, কারণ এটা কি আছে, অলরেডি দ্বিত্বপূর্ণ আছে। যেগুলো অষ্টক 8টা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকবে তাদেরকে আমরা বলবো অষ্টকপূর্ণ, আর যাদের 2টা ইলেকট্রন দ্বারা তাদের সর্বশেষ শক্তি স্তরটা ফিল আপ থাকবে তাদেরকে বলবো দ্বিত্ব। ঠিক আছে? তাহলে নিয়নের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তর 8টা ইলেকট্রন রয়েছে। ক্রিপ্টনের ক্ষেত্রে দেখো, ক্রিপ্টনের আগে রয়েছে কি? আর্গন। আর্গনেরটা বলো। আর্গন হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। 3p6। আমরা সর্বশেষ শক্তি স্তরে দেখতে পাচ্ছি এখানেও 3s2, 3p6 দ্বারা 8টি ইলেকট্রন দ্বারা আর্গনের 8টি সর্বশেষ শক্তি ইলেকট্রন। স্তরটা পরিপূর্ণ রয়েছে। ক্রিপ্টনের ক্ষেত্রে, ক্রিপ্টন, ক্রিপ্টনের ক্ষেত্রে হ্যাঁ ইলেকট্রন বিন্যাসটা দেখো, পারমাণবিক সংখ্যাটা বলো। 8, পারমাণবিক সংখ্যা তো 36। 36। তাহলে ইলেকট্রন বিন্যাসটা কি পারা যাবে? জিমিস পারবো। হ্যাঁ, 1s2, 2s2, 2p6 এভাবে করে 3s2, 3p6, 3d10, কারণ ডি এর মধ্যে আমরা 10টা ইলেকট্রন সর্বোচ্চ দিতে পারবো। তাহলে 3d10, আবার পরবর্তীতে রয়েছে আরো 8টি, অর্থাৎ 4s2, 4p6 দিয়ে আমরা ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যাটা এঁকে ফেলবো। এরপর জেননের ক্ষেত্রেও দেখো 54, অর্থাৎ তার পারমাণবিক সংখ্যা হলো 54। সর্বশেষ শক্তি স্তরটা আমরা কত দেখতে পাচ্ছি? 5s এ চলে গিয়েছে, কারণ 5s2, 5। হ্যাঁ 5p6। এখানে অনেক অনেক পারমাণবিক সংখ্যা বেশি, অর্থাৎ 54 অনেক বেশি, যার কারণে 4d10 হওয়ার পরও 4f14। খেয়াল রাখবে 4f এর মধ্যে, অর্থাৎ আমরা f এর মধ্যে সর্বোচ্চ 14টা ইলেকট্রন দিতে পারি, এর চেয়ে বেশি ইলেকট্রন দেওয়া যাবে না। 4s14 এর পরে এরপরে আমরা 5s চলে যাব। 5s এর পরবর্তীতে যে 8টি ইলেকট্রন রয়েছে, 5s2 তে 2টা দিব, আর 4p এর মধ্যে 6টা ইলেকট্রন দিয়ে আমরা জেননের ইলেকট্রন বিন্যাসটা অঙ্কন করে দিব। ঠিক আছে, লিখে দিব। এরপর রেডন, রেডন রেডনে হচ্ছে পারমাণবিক সংখ্যা 86। 86। সেক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন? এক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? এখানে হচ্ছে 8টা। 8টা ইলেকট্রন, 8টি। অর্থাৎ 6s2, 6p6 এর মধ্যে, অর্থাৎ এরা অষ্টকপূর্ণ রয়েছে। যদি বলা হয় নিষ্ক্রিয় গ্যাস কেন স্থিতিশীলতা অর্জন করে, তার ব্যাখ্যা কি তোমরা বলতে পারবে? কেন এরা স্থিতিশীল অবস্থায় থাকে? অষ্টপূর্ণ থাকে তাই। অষ্টপূর্ণ থাকবে তাই, কারণ তাদের কোনো ইলেকট্রন গ্রহণ বা ত্যাগের কোনো প্রবণতা থাকে না। এর কারণে তারা একটা স্থিতিশীল অবস্থায় অবস্থান করে, যার কারণে আমরা নিষ্ক্রিয় গ্যাসকে কি বলে থাকি? স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস আছে, যার কারণে এরা কি স্থিতিশীল অবস্থায় বিরাজ করে। এতটুকু ব্যাখ্যা আমরা প্রত্যেকটা মানে আলাদা করে বলতে পারি, যে হিলিয়াম কেন নিষ্ক্রিয় গ্যাস বা আর্গন কেন নিষ্ক্রিয় গ্যাস, তোমরা একটু ডিটেলসে ইলেকট্রন বিন্যাস দিয়ে এদের স্থিতিশীলতাটা ব্যাখ্যা করে দিও। ঠিক আছে? এরপরে আমরা যে বিষয়টা দেখবো সেটা হলো যোজনী। যোজনী কাকে বলে? যোজনী আমরা কাকে বলি? আমরা জানি বিভিন্ন মৌলের পরমাণু সমূহের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কি করে থাকে? বর্জন করে বা গ্রহণ করে বা ভাগাভাগি করে। বিভিন্ন মৌলের পরমাণু সমূহ পরস্পরের সাথে তাদের যে সর্বশেষ শক্তি স্তর, আমরা এর আগেও দেখেছি যে তারা তাদের ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয়তোবা সে গ্রহণ করে, সে বর্জন করে বা ভাগাভাগি করে অণু গঠন করে। এই যে অণু গঠন করে, অণু গঠন কালে যদি কোনো মৌলের একটি পরমাণুর সাথে আরেকটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতা, অর্থাৎ কি একটা অণু যখন গঠন করে, যে কোনো একটা পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু গঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে যদি আরেকটি পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাটাকে বলা হবে যোজনী বা যোজ্যতা। তাহলে ব্যালেন্সি বা যোজনী বা যোজ্যতা কাকে বলে? অনুঘটনকালে কোনো পরমাণুর সাথে অপর একটি
পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বা যোজনী বা যোজ্যতা বলে। আমরা উদাহরণ হিসেবে যদি দেখতে পাই, যেমন হাইড্রোজেন। হাইড্রোজেন একটা হলো কি, আমরা জানি এটা তার পারমাণবিক সংখ্যা 1। তাহলে এই যে হাইড্রোজেনের একটি পরমাণু, এটা যদি ক্লোরিনের একটা পরমাণুর সাথে যুক্ত হয়, ঠিক আছে, এদের যে সর্বশেষ শক্তি স্তরে একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণু যুক্ত হওয়ার যে ক্ষমতাটা, সেটাকে বলা হবে তার যোজনী বা যোজ্যতা। হাইড্রোজেনের একটা পরমাণু সে কাকে দিতে পারবে, এমন কোনো কাছাকাছি পরমাণু আছে বলে তোমাদের মনে হয়? যে হাইড্রোজেন তার যে একটা ইলেকট্রন আছে যে অন্য একটা মৌলকে দিয়ে সে একটা যৌগ গঠন করবে, সে ধরনের একটা যৌগের নাম বলো। পারা যাবে? যেমন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা আমরা 1 দেখতে পাচ্ছি, তাহলে সে তার একটা ইলেকট্রন কারোর সাথে শেয়ার করতে পারে, শেয়ার করে সে একটা যৌগ গঠন করতে পারে। তাহলে এমন কোন একটা মৌল কি আমরা জানি, আমাদের মাথায় মনে পড়ছে যে যার সাথে সে তার একটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যৌগ গঠন করতে পারে? ক্লোরিন, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, এরা সবগুলোই কি পারে চাইলে হাইড্রোজেনের একটা পরমাণু শেয়ার করে কিন্তু একটা অণু গঠন করতে পারে। যেমন আমরা যদি বলি হাইড্রোজেনের একটা পরমাণু যখন ক্লোরিনের একটা পরমাণু, আমরা ক্লোরিনের 17 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট জানি ক্লোরিন, তার সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন রয়েছে? একটি ইলেকট্রনের ঘাটতি আছে আমরা জানি। হ্যাঁ, একটা ইলেকট্রনের ঘাটতি আছে, তাহলে সে কি করবে, হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড অণুটা গঠন করতে পারে। এক্ষেত্রে ক্লোরিনের যোজনী কত হবে? এক্ষেত্রে ক্লোরিনের যোজনী আমরা পাবো কত? যেহেতু সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে তার যোজনী হবে 1। আবার অক্সিজেনের, হ্যাঁ, অক্সিজেনের ক্ষেত্রে যেমন পানির অণুর গঠনের ক্ষেত্রে কিভাবে হবে দেখো, পানিরটা একটু ব্যাখ্যা করে বলো। H2O, H2 এর ক্ষেত্রে অক্সিজেনের যোজনী কত? 2। কিভাবে বুঝতে পারলাম আমরা এটা? হচ্ছে এটা কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হবে অক্সিজেনটা? অক্সিজেন পরমাণুটি 2টি। অক্সিজেনের একটি পরমাণু যখন হাইড্রোজেনের 2টা পরমাণুর সাথে যুক্ত হয়ে পানি অণু গঠন করবে, সেক্ষেত্রে অক্সিজেনের যোজনী হবে 2। এভাবে করে আমরা যে কোনো যৌগ মানে কার সাথে যুক্ত হচ্ছে, মানে কার থেকে গ্রহণ করছে, কয়টা ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করছে, সেটাই হবে মূলত তার যোজনী। ঠিক আছে। তারপরে ক্যালসিয়াম অক্সাইড, সেখানে ক্যালসিয়ামের যোজনী কত? ক্যালসিয়াম অক্সাইড মিস 2। হ্যাঁ, তাহলে অক্সিজেনের পরমাণু সংখ্যা আমরা যেমন ক্যালসিয়াম অক্সাইড যৌগটা যদি আমরা লিখতে যাই কিভাবে লিখবো? CaO, অর্থাৎ অক্সিজেনের পরমাণু সংখ্যা দেখছি 1 এবং এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করে ক্যালসিয়ামের সংখ্যার সাথে 2 গুণ করা হয়, সেক্ষেত্রে আমরা ক্যালসিয়ামের যোজনী পাবো কত? 2। কারণ ক্যালসিয়ামের একটা পরমাণু অক্সিজেনের একটা পরমাণুর সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম অক্সাইড গঠন করে। এভাবে করে তারা কি করে, যে কোনো একটা মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে ইলেকট্রন শেয়ারের যে ক্ষমতা, সেটাই হলো তাদের যোজনী বা যোজ্যতা। এক্ষেত্রে আরেকটা বিষয় রয়েছে যে কিছু কিছু মৌল আছে যেখানে একাধিক যোজনী থাকে। আমরা তো এর আগে যেটা আলোচনা করেছি সেটা একটা বা দুইটা যোজনী দেখা যায়, কিন্তু এর অধিক হলে সেক্ষেত্রে আমরা কি করব? কিছু কিছু মৌল আছে যেখানে আমরা একাধিক যোজনী দেখতে পারি। এই যে একটা মৌলের একাধিক যোজনী থাকার যে বিষয়টা, সেটা হলো পরিবর্তনশীল যোজনী। কোন একটা মৌলের যদি একাধিক যোজনী পাও, আমরা ওই মৌলটাকে কি বলবো? আমরা বলবো ওই মৌলের পরিবর্তনশীল যোজনী। অর্থাৎ যে সকল মৌল একাধিক যোজনী প্রদর্শন করবে সেগুলোকে বলা হবে পরিবর্তনশীল যোজনী। সেরকম একটা মৌলের কথা আমরা বলতে পারি, যেমন আয়রন, Fe। আয়রনের পরিবর্তনশীল 2টা রয়েছে, সে 2 জায়গায় আমরা তাকে দেখতে পাবো। একটা হলো তার যোজনী সংখ্যা 2 বলা হয়, আবার অনেক সময় কি 3 বলা হয়। সে ফেরাস ক্লোরাইডও গঠন করে, আবার ফ্লেরিক ক্লোরাইডও গঠন করে, অর্থাৎ FeCl2 গঠন করে, আবার FeCl3ও গঠন করে। সেক্ষেত্রে যখন ফেরাস অর্থাৎ FeCl2 যৌগ গঠন করবে, সেক্ষেত্রে ফ্লোরিনের সক্রিয় যোজনী কত? সক্রিয় যোজনী আমরা কোনগুলোকে বলবো? সক্রিয় যোজনীর বিষয়টা কি তোমাদের জানা আছে? হ্যাঁ, তাহলে সক্রিয় যোজনী হলে এই বিষয়টা দেখো, সর্বোচ্চ একটা মোলের মধ্যে যে টোটাল যোজনীটা থাকবে সেটা হলো তার সর্বোচ্চ যোজনী। আর সে যতটা ইলেকট্রনের সাথে বন্ধন গঠন করবে, যতটা ইলেকট্রন শেয়ার করবে, সেগুলো হলো তার সক্রিয় যোজনী। অনেক হ্যাঁ, আর সুপ্ত যোজনী কি? এখানে 3টা বিষয় রয়েছে, একটা হলো সর্বোচ্চ যোজনী, আরেকটা হলো সক্রিয় যোজনী, এবং আরেকটি বিষয় রয়েছে সেটা হলো সুপ্ত যোজনী। অনেক সময় বলা হয়ে থাকে যে যেগুলো বেশি যোজনী রয়েছে, পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, সেক্ষেত্রে সুপ্ত যোজনীটা কত? অর্থাৎ তার ভেতরে যে সুপ্ত একটা যোজনী রয়েছে, যেটা আমরা সর্বোচ্চ যোজনী থেকে যদি আমরা সক্রিয় যোজনীটা বাদ দিই,
কি বললাম, সর্বোচ্চ যোজনী থেকে যদি আমরা সক্রিয় যোজনীটা সক্রিয় যোজনী হ্যাঁ, বাদ দিই, সেক্ষেত্রে আমরা সুপ্ত যোজনীটা পাবো। তাহলে আমরা একটা উদাহরণ হিসেবে যদি আমরা জিনিসটা ক্লিয়ার করি তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে। যে ফেরাস ক্লোরাইড, আমরা ফেরাস ক্লোরাইড যে যৌগ FeCl2 যৌগে আয়রনের সক্রিয় যোজনী কত? সে কয়টা ক্লোরাইডের সাথে যুক্ত হচ্ছে? 2। তাহলে আয়রন কয়টি যোজনী? সর্বোচ্চ বলিনি, সক্রিয় বলেছি। সক্রিয় হলো কতটি? হ্যাঁ সক্রিয়, তাহলে সে কয়টির সাথে যুক্ত হচ্ছে? 2টির সাথে। FeCl2 না, তাহলে Cl2 মানে ফ্লোরাইডটা 2টা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে। সেই ক্ষেত্রে আয়রনের সক্রিয় যোজনী হবে কত? 2। বুঝতে পেরেছো? আয়রনের সক্রিয় যোজনী হবে কত? 2। আর যদি টোটাল হিসাব করি আমরা, সেখানে সর্বোচ্চ যোজনী কয়টি পাবো? 2টা অ্যাড করা হলে 3। তাহলে এখন যদি আমরা সর্বোচ্চ যোজনী অর্থাৎ যেটা আমরা 3 বললাম সেখান থেকে যদি আমরা সক্রিয় যোজনীটা বাদ দিই, সেক্ষেত্রে আমরা পাবো সুপ্ত যোজনী। তাহলে তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে ফেরাস ক্লোরাইড যোগে সুপ্ত যোজনী কত আয়রনে, তখন কি বলবে? 1। অর্থাৎ আয়রনের সুপ্ত যোজনী আমরা পাচ্ছি সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনীটা বাদ দিয়ে আমরা যে যোজনীটা পাচ্ছি সেটা হলো 1। এভাবে করে আমরা ফেরাস ক্লোরাইড যোগে সুপ্ত যোজনীটা বের করতে পারবো। আর ফেরিক ক্লোরাইডের ক্ষেত্রে? ফেরিক ক্লোরাইডের ক্ষেত্রে হচ্ছে 0। কিভাবে একটু ব্যাখ্যাটা বলো? আমরা এখানে সুপ্ত কয়টি পাচ্ছি আর সক্রিয় কয়টি পাচ্ছি? সক্রিয় যোজনী হচ্ছে 3 আর F এর সর্বোচ্চ যোজনী হচ্ছে 3, তো 3 থেকে 3 বিয়োগ করলে 0। এভাবে করে আমরা যে কোনো একটা যৌগ যদি আমাদের দেওয়া হয় সুপ্ত যোজনী বের করতে বলে, আমরা সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বাদ দিয়ে আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে কোনটা সর্বোচ্চ যোজনী কোনটা সক্রিয় যোজনী, তারপর একটা থেকে একটা বাদ দিয়ে আমরা সুপ্ত যোজনীটা বের করে দেখাবো। ঠিক আছে? এরপরে আমি বিষয়টা কয়েকটা যোজনী বলছি, পরমাণু বলছি, একটু যোজনীগুলো আমাকে বলবে। যেমন সোডিয়াম, আমরা সোডিয়ামের যোজনী কত হতে পারে? ইলেকট্রন বিন্যাসটা একটু খেয়াল করো, সে কতটি ইলেকট্রন দান করবে বা গ্রহণ করবে সেটার উপর ভিত্তি করে কিন্তু তার যোজনীটা হবে। সোডিয়ামের যোজনী হ্যাঁ 1 না মিস 1? হ্যাঁ গুড, সোডিয়ামের যোজনী হলো 1। কারণ কি? আমরা জানি 11 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে সোডিয়াম পরমাণুটি রয়েছে তার সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন রয়েছে, সেই ইলেকট্রন দান করে অতিরিক্ত যে ইলেকট্রনটা দান করে যৌগ গঠন করতে পারে, যেমন সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন করতে পারে। তাহলে আমরা সোডিয়ামের যোজনী পাবো 1। ঠিক আছে? অক্সিজেনের যোজনী কত? ইলেকট্রন বিন্যাসটা আগে করো, তারপরে তাহলে তোমরা যোজনীটা বুঝতে পারবে। অক্সিজেনের যোজনী 2। কিভাবে বুঝতে পারলে যে বিষয়টা অক্সিজেনের যোজনী যে 2 হবে? ব্যাখ্যাটা ইলেকট্রন বিন্যাস বলো, ইলেকট্রন বিন্যাসের দিকে খেয়াল করো। 1s2 2s2 2p6 1s2 2s2 2p4। হ্যাঁ, তাহলে সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? সর্বশেষ শক্তি স্তরে কি দেখতে পাচ্ছ? 4টা নাকি 6টা? 6টা না? 6টা। 1s2 তো এর পরবর্তীতে দেখতে পাবো 6টা। এই যে মানে একটা মৌলের ধর্ম হলো সেই নিষ্ক্রিয় গ্যাসের কাছাকাছি অর্জন করতে চায়, তাহলে তার পার্শ্ববর্তী যে আমরা ইয়াটা দেখতে পাচ্ছি নিষ্ক্রিয় গ্যাসটা দেখতে পাচ্ছি যেমন নিয়ন। ঠিক আছে? অক্সিজেন যদি নিয়নের কাছাকাছি যেতে চায় তাকে অবশ্যই স্থিতিশীল অবস্থায় অর্থাৎ 8টা ইলেকট্রন তার প্রয়োজন হবে। তাহলে সে 2টা ইলেকট্রনের ঘাটতি তার রয়েছে অক্সিজেনে, তাহলে সে 2টা ইলেকট্রন কারো থেকে শেয়ার করতে পারে। এই যে 2টা ইলেকট্রন শেয়ার করবে, আমরা জানি যোজনী বলতে যে ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে যে একটা আরেকটার সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা সেটা হলো যোজনী। এক্ষেত্রে যেহেতু সে 2টা গ্রহণ করার ক্ষমতা রাখে, তাহলে অক্সিজেনের যোজনী আমরা কত বলতে পারবো? 2। এভাবে করে কিন্তু আমরা যোজনীগুলো আইডেন্টিফাই করব। এরপর পটাশিয়ামে, তোমাদের কাছে এই বিষয়গুলো যেন ক্লিয়ার হয়ে যায়। পটাশিয়ামের যোজনী ইলেকট্রন বিন্যাস থেকে মিস 1। কারণটা তো নিশ্চয়ই বুঝে বলেছো আশা করি। হ্যাঁ, আমরা সর্বশেষ শক্তি স্তরে দেখবো একটা ইলেকট্রনের ঘাটতি রয়েছে নাকি সেই ইলেকট্রনটা দান করবে। পটাশিয়ামের ক্ষেত্রে হচ্ছে কি দান করবে না গ্রহণ করবে? দেখি বলো আরেকজনে, এখানে কি ঘাটতি রয়েছে নাকি তার অতিরিক্ত রয়েছে পটাশিয়ামের ক্ষেত্রে? অতিরিক্ত।
তাহলে সে ত্যাগ করবে। অতিরিক্ত রয়েছে, হ্যাঁ, ফলে সে তার ইলেকট্রনটা ত্যাগ করবে। অর্থাৎ তাহলে আমরা বলতে পারছি পটাশিয়ামের যোজনী হলো 2। আর আয়রনের যোজনী দুইটা পাওয়া যায়, কারণ তো ব্যাখ্যা করা হয়েছে যে এটা পরিবর্তনশীল যোজনী দেখায়। আয়রন, তারপরে কপার, কার্বন, এই তিনটা যে যৌগের নাম বললাম, কি কি বললাম? আয়রন, কপার, কার্বন, এরা কিন্তু পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। অর্থাৎ অনেক সময় সে দুইটা ইলেকট্রনও ত্যাগ করতে পারে বা গ্রহণ করতে পারে, বা চারটা, দুইটা বা চারটা যোজনী। খেয়াল রাখবে কার্বনের পরিবর্তনশীল যোজনী কয়টি? দুইটি। কি কি বললাম? হ্যাঁ, তাহলে কি কি বলো তো দেখি? তিনটা হবে নাকি দুইটা? কপার মিস দুইটা। হ্যাঁ, দুইটা। বললাম কার্বনের যোজনী কয়টি? কার্বনের যোজনী হলো দুইটা, একটা হলো 2 আর 4। আর তোমাদেরকে বলেছিলাম যে মৌল কয়টি? মৌল বললে তিনটা মৌল পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, সেগুলো হলো কার্বন, আয়রন, কপার। কি কি বললাম? পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে এমন তিনটা মৌলের নাম বলো। আয়রন, কপার, কার্বন। ঠিক আছে, কার্বনের ক্ষেত্রে 2 4 যোজনী সংখ্যা, আয়রনের যোজনী দুইটা পাই, সেটা হলো 2 3, আর কপারের হলো 1 2 অর্থাৎ 1 2 বিশিষ্ট যোজনী বিশিষ্ট আমরা কপার মৌলটাকে দেখতে পারি। তাহলে তোমাদের কাছে যোজ্যতা, ইলেকট্রন এবং যোজনী দুইটা বিষয় কি ক্লিয়ার হয়েছে? মানে যোজ্যতা ইলেকট্রন কাকে বলবো বা যোজনী কাকে বলবো? তাহলে যদি ক্লিয়ার হয়ে থাকে, আমি পরবর্তীতে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করছি, সেটা হলো যৌগমূলক। যৌগমূলক বিষয়টা কি, বা তাদের যৌগমূলক কি আদৌ কোনো যোজনী প্রদর্শন করে কিনা সেটা আমরা দেখব। যে কিছু মৌল রয়েছে, একাধিক মৌল, তাদের পরমাণু বা আয়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে সে ধনাত্মক হতে পারে, সে ঋণাত্মকও হতে পারে। ঠিক আছে, আমরা জানি কিছু মৌল রয়েছে যাদের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে যখন মিলিত হয়, ধনাত্মক বা ঋণাত্মক হয়ে একটা পরমাণু গুচ্ছ, অর্থাৎ একটা পরমাণু গুচ্ছ যখন গঠন করবে এবং একটা মৌলের মতো আচরণ করবে, তখনই আমরা তাকে বলবো যৌগমূলক। হ্যাঁ, যৌগমূলকের সংখ্যাটা কি তোমরা শুনতে পেয়েছো? কি বললাম আমি? একাধিক মৌলের পরমাণু বা আয়ন পরস্পরের সাথে যখন যুক্ত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটা পরমাণু গুচ্ছ, অর্থাৎ একটা আরেকটার সাথে যুক্ত হয়ে একের অধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে পজিটিভ নেগেটিভ চার্জ বিশিষ্ট যে পরমাণু গুচ্ছ তৈরি করবে, এবং সেটা যদি একটা আয়নের ন্যায় কাজ করে, এটা আলাদা আলাদা ভাবে না, একটা মৌলের আয়নের ন্যায় যখন আচরণ করবে, ওই পরমাণু গুচ্ছটাকে আমরা বলবো যৌগমূলক। খেয়াল রাখবে, যৌগমূলকের ক্ষেত্রে যৌগমূলক ধনাত্মক বা ঋণাত্মক চার্জ বিশিষ্ট হতে পারে। তাহলে আদান সংখ্যাটাই মূলত এর যোজনী। আমরা যে আদানটা দিব, অর্থাৎ একটা যৌগমূলক যখন লিখবো, তার কর্নারে যে উপরের সংখ্যা পজিটিভ নেগেটিভ বা সংখ্যা বিশিষ্ট পজিটিভ নেগেটিভ দেয়া হবে, সেটাই হলো তার যোজনী। আদান সংখ্যাটাই হবে তার যোজনী। যেমন নাইট্রোজেন পরমাণুর সাথে যখন তিনটা হাইড্রোজেন পরমাণু যুক্ত হবে, তাহলে সেটা কোন ধরনের যৌগ গঠন করবে বলে মনে হয়? একটা নাইট্রোজেন পরমাণুর সাথে তিনটা হাইড্রোজেন পরমাণু এবং একটা হাইড্রোজেন আয়ন যখন যুক্ত হবে, তখন অ্যামোনিয়াম আয়ন, হ্যাঁ, অ্যামোনিয়াম আয়ন গঠন করবে, এবং এটা হলো একটা যৌগমূলকের মতো আচরণ করবে, যেহেতু এরা চার্জ বিশিষ্ট হবে। যখন আয়ন পরমাণু বা আয়নগুলো পরস্পরের সাথে মিলিত হবে, ধনাত্মক ও ঋণাত্মক আদান বিশিষ্ট পরমাণু গুচ্ছ তৈরি করবে এবং আয়নের ন্যায় আচরণ করবে। তাহলে আমরা বলতে পারবো নাইট্রোজেন যখন হাইড্রোজেন পরমাণু এবং হাইড্রোজেন আয়ন আদানের সাথে যুক্ত হবে, তখন সে অ্যামোনিয়াম NH4 নামক একটা যৌগমূলক গঠন করবে। সেক্ষেত্রে আদান সংখ্যাটা আমরা কত পাবো অ্যামোনিয়ামে? +1। তাহলে এর যোজনী কত হবে? আদান পাবো আমরা 1 আর যোজনী পাবো কত? 1। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারবো যে আদান ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, কিন্তু কখনো যোজনী কি হবে না। যৌগমূলকের ক্ষেত্রে আমরা কি পাবো? আদান বা চার্জ ধনাত্মক ঋণাত্মক হবে, কিন্তু যোজনী শুধুমাত্র সংখ্যা প্রকাশ করবে। কখনো যোজনী লেখার সময় প্লাস বা মাইনাস কোনো চিহ্ন তোমরা ভুলেও ইউজ করবে না, ঠিক আছে? আমরা প্লাস মাইনাস কখন ইউজ করব? কোন একটা মৌলের ক্ষেত্রে, যৌগমূলকের ক্ষেত্রে, আয়ন বা যৌগমূলকের ক্ষেত্রে আমরা পজিটিভ বা নেগেটিভ এটা প্রকাশ করে দিব, চার্জগুলো প্রকাশ করব, কিন্তু যোজনী লেখার সময় আমরা কখনো সেটা দিব না, শুধুমাত্র আমরা সংখ্যাটাই উল্লেখ করব। তাহলে অ্যামোনিয়ামের ক্ষেত্রে তোমরা বলছো কি আদান হবে +1 এবং যোজনী পাবো আমরা কত? 1, শুধুমাত্র 1। এরপর আরেকটা যৌগ বলছি ফসফেট যৌগটির সংকেত কি তোমরা জানো? ফসফেট PO4। এটার আদানটা কত? PO4 এর ক্ষেত্রে আমরা যৌগমূলক যে গঠন করবে, সেক্ষেত্রে আমরা কত দিব এখানে? এটা সংখ্যাটা কি তোমাদের জানা আছে?
PO4 হ্যাঁ ফসফেট আয়নের বা যৌগমূলকের যে যোজনী সেটা হলো 3। ফসফেটের যোজনী হলো কত? 3। এখানে আদানটা হবে 3 মাইনাস, তাহলে সেক্ষেত্রে সে কি গ্রহণ করে মাইনাস হয়েছে নাকি দান করে মাইনাস হয়েছে? গ্রহণ করে। গ্রহণ করি। আমরা বুঝতে পারছি যে ফসফেটের ক্ষেত্রে PO4 যখন যুক্ত হয়েছে পরস্পরের সাথে একটা যৌগমূলক গঠন করেছে, সেক্ষেত্রে 3টা ইলেকট্রন কি করেছে? গ্রহণ করেছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি 3 মাইনাস। PO4 যখন আমরা লিখব তখন আমরা এর আদান দিব 3 মাইনাস, অর্থাৎ এর আদান হলো -3 আর যোজনী হলো কত? 3। যোজনী হবে শুধু 3 আর আদান হবে -3। ঠিক আছে, এরপরে কার্বনেট। কার্বনেটের সংখ্যা হ্যাঁ বলো। হ্যাঁ বলো। ফসফেটের ওখানে যে PO4 3 মাইনাস হওয়ার কথা না? হ্যাঁ 3 মাইনাস -3 3 মাইনাস দেওয়া হয়েছে তো, কোথায় দেয়নি? না না, আমি আধানের ক্ষেত্রে বলতেছি, ওখানে -3 কেন দিছে? -3 হবে না এখানে, কারণ সে কি করবে? গ্রহণ করবে, যার কারণে আদান তো অবশ্যই মাইনাস দিতে হবে। যোজনীর ক্ষেত্রে আমরা কোনো প্লাস মাইনাস দিব না, আদানের ক্ষেত্রে প্লাস হলে গ্রহণ করলে মাইনাস, ত্যাগ করলে প্লাস। হ্যাঁ এখন কি বুঝতে পেরেছো? তা আদান লিখতে অবশ্যই তোমার প্লাস মাইনাসটা দিতেই হবে। হ্যাঁ বুঝছি। হ্যাঁ বুঝতে পেরেছো? আদানের ক্ষেত্রে তোমরা যখন আদান দেখবে সেখানে হয়তো প্লাস দেখবে, হয়তো মাইনাস দেখবে। প্লাস দেখবে কখন? যদি সে গ্রহণ করে থাকে কোন একটা ইলেকট্রন, সেক্ষেত্রে আমরা প্লাস দেখবো, আর যদি গ্রহণ করে থাকে সেক্ষেত্রে মাইনাস দেখবো, আর যখন সে ত্যাগ করবে সেক্ষেত্রে আমরা প্লাস দেখবো। তাহলে তোমাদেরকে যেটা জিজ্ঞেস করছিলাম কার্বনেট, কার্বনেটের সংখ্যাটা একটু বলো এবং যোজনী কত হতে পারে বলে মনে হয়? CO3 কার্বনেট। তাহলে আমরা যদি একটু ডিটেইলসে বর্ণনা করি কিভাবে আমরা আদান বা যোজনীটা পেলাম। যেমন কার্বনেটের ক্ষেত্রে CO3 বললে, অর্থাৎ একটা কার্বনের সাথে 3টা অক্সিজেন পরমাণু যুক্ত হবে। তাহলে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে কার্বনের যৌগ গঠন করার যে বিষয়টা, সেটা কি একটু বলা যাবে? কিভাবে এরা কার্বনের যৌগটা গঠন করলো? কার্বনের পারমাণবিক সংখ্যা কত? কার্বন? হ্যাঁ কার্বনের পারমাণবিক সংখ্যা 6। তাহলে তার ইলেকট্রন বিন্যাসটা কি হবে? ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p2 1s2 2s2 2p2, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে 4টা ইলেকট্রন রয়েছে। একটু খেয়াল করো। তারপর অক্সিজেনের ক্ষেত্রে দেখো তো একটু কি হচ্ছে। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। ইলেকট্রন বিন্যাসটা 1s2 2s2 2p4 1s2 2s2 2p4। এভাবে করে কিন্তু পরস্পরের সাথে তারা 2টা ইলেকট্রন, যেমন কার ঘাটতি রয়েছে কার্বনের, আমরা দেখতে পেয়েছি সে কিন্তু অষ্টকপূর্ণ না, তার 2টা ইলেকট্রনে কি রয়েছে? ঘাটতি রয়েছে। সে চাইলে অক্সিজেন থেকে 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারে, গ্রহণ করবে বিধায় এখানে 2 মাইনাসটা দেওয়া হয়েছে। আমরা কার্বনেটের সাথে কি লিখবো? উপর দিয়ে কর্নারে 2 মাইনাস ছোট করে লিখে দিব এবং বলবো যে এক্ষেত্রে কার্বনের 2টা ইলেকট্রনের ঘাটতি আছে বলে সে অক্সিজেনের থেকে 2টা ইলেকট্রন গ্রহণ করে একটা যৌগমূলক গঠন করতে পারে, কার্বনেট নামক CO3 যৌগ গঠন করতে পারে। সেক্ষেত্রে আমরা আদানটা কত পাবো কার্বনেট থেকে? -2 আর যোজনী 2। তাহলে এইভাবে তোমাদের কাছে যৌগমূলকের যে এখানে সংকেত, আদান, যোজনী বা কেন তারা এটা করলো, আমরা এখানে 2 4 5 না দিয়ে কেন 2 দিলাম, কেন 1 দিলাম, বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? জি মিস। ওকে, তাহলে আমি আরেকটা জিজ্ঞেস করছি, সেটা হলো সালফেট। মানে আমরা যে যৌগগুলো সচরাচর জানি বা দেখি আমাদের সব সময়, আমাদের এগুলো নিয়ে আলোচনা করতে হয়, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি যে হাইড্রোজেন সালফেটেরটা বলো। সালফেটের সংকেত? সালফেটের সংকেত হচ্ছে SO4। এর আদান কত হতে পারে? সালফেটের পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা হ্যাঁ 16। 16। হ্যাঁ 16 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট সালফার। তাহলে হবে যে -2। তাহলে সে কি করবে? অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করবে। এক্ষেত্রে অক্সিজেন গ্রহণ করবে না, আমরা দেখেছিলাম। অক্সিজেন গ্রহণ করবে না সালফার গ্রহণ করবে? দেখি বলো। অক্সিজেন গ্রহণ করবে নাকি সালফার গ্রহণ করবে? অক্সিজেন গ্রহণ করার কথা না? সালফারের সাথে যৌগ গঠন করার সময় যেহেতু আমরা জানি অক্সিজেনের
কম রয়েছে সেই দুইটা ইলেকট্রন সালফাইড থেকে গ্রহণ করে সে 2 মাইনাসে পরিণত হবে, অর্থাৎ এক্ষেত্রে আমরা আদান পাবো কত, -2। সালফেটের আদান কত পাওয়া যাবে, সালফেটের আধান হচ্ছে -2। -2, আর যোজনী হবে 2। 2। তাহলে আমরা যে বিষয়টা আজকে পড়েছি সেগুলো হলো যোজ্যতা ইলেকট্রন, যোজনী এবং যৌগমূলক। তাহলে যৌগমূলক কাকে বলে, দেখি আমাকে সংজ্ঞাটা একটু বলো। যৌগমূলক কাকে বলে? কতিপয় পরমাণু পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট পরমাণু গুচ্ছ তৈরি করে এবং এটা একটা মৌলের আয়নের ন্যায় আচরণ করে। হ্যাঁ, মৌলের আয়নের ন্যায় আচরণ করে, একেই বলা হবে, এই পরমাণু গুচ্ছকে আমরা কি বলবো, যৌগমূলক বলবো। তাহলে আমরা এখানে যে কয়েকটা যৌগমূলক নিয়ে আলোচনা করছি, তোমাদের ইচ্ছে মতো বা তোমাদের যেটা মনে পড়ে, যেমন অ্যামোনিয়াম, কার্বনেট, সালফেট, ফসফেট, ফসফোনিয়াম, অনেকগুলো কি রয়েছে, যৌগমূলক রয়েছে। আমরা এটার সংক্ষেপ এবং তাদের আদান যোজনী পারলে এগুলো দিয়েও কিন্তু সুন্দর করে ব্যাখ্যাটা দিতে পারবো। ঠিক আছে, যদি বলা হয় যৌগমূলক বলতে কি বুঝি, উদাহরণ দিয়ে তোমরা সুন্দর করে এটা বুঝিয়ে দিবে। ঠিক আছে, এরপরে দেখি বলো যোজনী কি, যোজনী কি? বলতে পারবে যোজনী কাকে বলে? কোন মৌলের অনুঘটনকাল। পরমাণু যতগুলা হ্যাঁ বলো, একজন বলো, একজন বলে আরেকজনের থেমে তার পরবর্তী আনসারটা সেই দিবে। যোজনী কাকে বলে? অনুগঠনকালে মৌলের পরমাণু একটি পরমাণুর সাথে অপর একটি পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে বলে যোজনী। যোজনী বা যোজ্যতা। ঠিক আছে, এরপরে স্ক্রিনে আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, যোজ্যতা ইলেকট্রন কাকে বলে, দেখি বলো, যোজ্যতা ইলেকট্রন কাকে বলে? কোন মৌলের ওই যে ইলেকট্রন মৌলের বিন্যাসের ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন বা ইলেকট্রন সংখ্যা থাকে এর সংখ্যাকে যোজিত ইলেকট্রন সংখ্যা যোজিত বলে। ইলেকট্রন বলে। এবং একটা উদাহরণ হিসেবে কি বলবে তোমরা, উদাহরণ কি দিবে? উদাহরণ হচ্ছে ক্যালসিয়ামের, হ্যাঁ, ক্যালসিয়ামটা দিতে মানে পারো। হচ্ছে ক্যালসিয়াম, ইলেকট্রন হ্যাঁ, বিন্যাস শেষ দিয়ে, কক্ষপথে ইলেকট্রন হচ্ছে হ্যাঁ 2টি। দুইটি, এভাবে করে যোজ্যতা ইলেকট্রনে দিবে। যদি 1 নম্বরের জন্য হয় শুধুমাত্র ইলেকট্রন কাকে বলে, যোজ্যতা ইলেকট্রন বলে, এতটুকু শেষ করে দিবে। আর যদি ব্যাখ্যা দিতে বলে 2 নম্বরের জন্য আসে তখন একটু ডিটেইলস উদাহরণ সহ দিয়ে বুঝিয়ে দিবে। বা 1 নম্বরের জন্য একটা উদাহরণ দিলে টিচার বুঝতে পারবে যে তুমি বিষয়টা বুঝতে পেরেছো ক্লিয়ার, তাহলে এটাই বোঝা যাবে। এর পরবর্তীতে একটা প্রশ্ন দেখো, যোজনী বা যোজ্যতা কাকে বলে? তোমরা একটা বলেছো সংজ্ঞা, আমিও তোমাদেরকে যেটা বলেছি সেটা বলেছো। এখানে কিন্তু স্ক্রিনে আরেকটা সংজ্ঞা দেখতে পাচ্ছি যোজনীকে, যদি আরেকটু সুন্দরভাবে আমরা ব্যাখ্যা করতে যাই, সেটা হলো কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে যদি সর্বশেষ কক্ষপথে, কি বললাম, ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যত সংখ্যক ইলেকট্রন থাকে বা যত সংখ্যক বিজোড় ইলেকট্রন থাকে সেগুলোকে আমরা কি বলবো, যোজনী বা যোজ্যতা বলবো। যোজ্যতা। হ্যাঁ, তাহলে যোজনী কাকে বলে, আমরা এই সংজ্ঞাটা কিভাবে বলবো? কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যতগুলা ইলেকট্রন থাকে বা যত সংখ্যক বিজোড় ইলেকট্রন থাকে তাকে বলা হয় ওই মৌলের যোজনী। হ্যাঁ, তাকে ওই মৌলের যোজনী বা যোজ্যতা বলা হয়। ঠিক আছে, এর পরবর্তী কোন মৌলসমূহের যোজনী শূন্য ধরা হয়? আমরা কোন মৌলগুলোর যোজনী শূন্য হয় বলে মনে হয়? নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় গ্যাস সমূহ, কারণ এরা স্থিতিশীল থাকে, যার কারণে ওদের যোজনী অলওয়েজ কি হবে, শূন্য হবে। হবে। ওকে, যৌগমূলক বলতে কি বুঝো, এই সংখ্যাটা পারা যাবে? জিমেস। অর্থাৎ পরস্পরের সাথে যুক্ত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আয়নে পরিণত হবে, একটা গুচ্ছের ন্যায় আচরণ করবে, সেটাই হলো যৌগমূলক। এর পরবর্তীতে আর কোনো কোয়েশ্চেন? অ্যামোনিয়া যৌগমূলকের সংক্ষেপ, যেটা ডিটেইলস বলা হয়েছিল, অ্যামোনিয়া যৌগমূলকের সংক্ষেপ কি? NH4 NH4 প্লাসটাও বলে দিবে, যেহেতু যৌগমূলক বলেছে সেহেতু NH4 প্লাস। এরপর কোন ধরনের মৌল পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, যোজনী বা যোজ্যতা প্রদর্শন করে পরিবর্তনশীল? আমরা কয়েকটা মৌলের নাম বলেছিলাম। এটা হচ্ছে আয়রন, হ্যাঁ গুড, কপার, কার্বন। কার্বন। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে ধাতব মৌল, অর্থাৎ যতগুলো ধাতব মৌল থাকবে, কিছু কিছু ধাতব মৌল রয়েছে সেগুলো সবগুলো পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করবে। এবং আমরা তার মধ্যে কয়েকটা নাম জানতে পেরেছি, যে কপার, আয়রন, কার্বন, এরা হলো পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। তাহলে তোমাদের আজকের যে হোমওয়ার্কটা, তাহলে সেটা হলো যোজ্যতা ইলেকট্রন, যোজনী এবং যৌগমূলক, এদের সংজ্ঞাগুলো আমাকে আজকে হোমওয়ার্ক করে দিবে তোমরা। ঠিক আছে, কোনগুলো করব? যোজ্যতা ইলেকট্রন, যোজনী ও যৌগমূলক কাকে বলে?
ঠিক আছে, আচ্ছা। একটা একটা উদাহরণ দিয়ে সুন্দর করে সংজ্ঞাগুলো লিখে তোমরা আমাকে স্কুল অ্যাপসে তোমাদের হোমওয়ার্কটা জমা দিবে। ঠিক আছে? ওকে মিস। ওকে জি তাহলে মিস। ওকে, আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।